স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে। সঙ্গে আছে আমি তানজিনা অন্ত। ঢাকার মগবাজার ওয়্যারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলে এখনও কেবল ধ্বংসস্তূপের চিহ্ন। বিস্ফোরণের পর গভীর রাত পর্যন্ত চলে উদ্ধার অভিযান। পরে সকাল 6টা পর্যন্ত স্থগিত করা হয়। তবে এখনও নতুন করে উদ্ধার কাজ শুরু হয়নি। রোববার সন্ধ্যার ওই বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়েছে। ভেঙে পড়ে আশপাশের ডজন খানেক ভবনের কাঁচ। এই বিস্ফোরণে 7 জন নিহত হওয়ার খবর জানায় পুলিশ। আহত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক। এর মধ্যে পথচারী এবং সড়কে বিভিন্ন গাড়িতে থাকা যাত্রীও রয়েছেন। ভবনের কোথাও গ্যাস জমে বিকট এই বিস্ফোরণ ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা। ঘটনায় আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। যারা নিহত হয়েছেন তাদের মরদেহ মর্গে। আহতের খবর জানতে এবং নিহতদের মরদেহ নিতে স্বজনরা ভিড় করেছেন হাসপাতালে। 25 বাজে বিকট একটা বিস্ফোরণ হলো এবং আমি বুঝতেই পারলাম না যে আমার দোকানের গ্লাস, চতুর্দিকে গ্লাস দোকানের ভিতরে একদম স্তূপ হয়ে পড়লো মুহূর্তের মধ্যে। তো এখন এটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম ঘটনাটা কি ঘটলো। আমরা প্রথম ভাবছিলাম যে এটা তো কোনো বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কিনা। দোতলা থেকে আমাদের যে বুট আছে না, বুটের ভাঙ্গে আমার এখানে পড়ছি দোতলায়। তখন আমি হঠাৎ করে এরকম একটা বিকট আওয়াজ আসলো আমাদের এতে, আমি হতভম্ব হয়ে গেলাম সোজা কথা। তারপরে চোখে কিছু দেখি না, বাহিরে বাড়িলাম, যাও রুগী করে বাহিরে বাইরে দেখলাম যে সব এই গ্লাস মাছ, এই যে আমাদের ভাইয়ের দোকান সব জিনিস হয়ে গেছে। আমরা নিচ থেকে দুজনে উদ্ধার করবার এইখানে ছিল একটা বাচ্চার 8 মাস বয়স, ওইখানে স্পট ডেড। আরেকটা লোক ছিল পিছে ধ্বংসস্তূপের নিচে ছিল, আমরা ওইটা উদ্ধার করি। আর এই মিলে আপনার আহতর সংখ্যা প্রায় 70-80 জন। আমরা এই বিল্ডিং এর ভিতরে ঢুকি, আমরা ওইখান থেকে 4 জনের মতো আমরা উদ্ধার করি। 4 জন মরদেহ, একটা বাচ্চা মরদেহ, একটা ছোট বাচ্চা, একটা মহিলা, একটা 12 বছরকার একটা ছেলে, কর্মচারী হবে, আর একটা আমার মতো ছেলে। এ বিষয়ে আরো তথ্য জানাতে ঘটনাস্থল মগবাজারে আছেন সহকর্মী নাইমাল জিকো, আর শেখ হাসিনা বার্নস ইনস্টিটিউটে আছেন মাসুদ আলাবনী। শুরুতে যাচ্ছি নাইমাল জিকোর কাছে। জিকো, উদ্ধার তৎপরতা শুরু হতে বিলম্ব হচ্ছে কেন, আর ঘটনাস্থলে কি দেখছেন বিস্তারিত আমাদের জানাবেন। তানজিনা, যেমনটি সকাল থেকেই বলছিলাম যে সকাল 7টার দিকে আসলে উদ্ধার কার্যক্রম শুরু করার কথা ছিল। মগবাজার আউটার সার্কুলার রোডের এই যে ধ্বংস হয়েছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ভবনটিতে এখনও এখানে কিন্তু বেলা গড়িয়ে এখন 9:15 বাজতে চললো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এসেছেন এবং এখানে আমরা দেখেছি যে সিআইডির ক্রাইম সিন ইউনিটও কিন্তু তারা এখানে এসেছেন। এখানে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেটি আসলে কেন ঘটেছে সেটি সিআইডি আলাদাভাবে তদন্ত করার জন্যই আসলে তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে ভবনের পেছন দিকে সিঙ্গারের যেই গোডাউনটি ছিল সেই গোডাউনের মালামাল আসলে নেওয়া যাবে কিনা সেই বিষয়ে কিন্তু কথা বলতে এখানে সেখানকার লোকজন এসেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে প্রায় 20 থেকে 25 লাখ টাকার মালামাল কিন্তু পেছনে তাদের আটকা পড়ে রয়েছে এবং সেগুলো আসলে কতটুকু ক্ষতি হয়েছে সেটি সম্পর্কে তারা আমাদেরকে জানাতে পারেনি। এছাড়াও আশপাশের যে সমস্ত ভবন এবং মার্কেট রয়েছে সেগুলোতেও আমরা কিন্তু কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি এত বিকট শব্দ ছিল এবং সেই শব্দের ভয়াবহতা এত বেশি ছিল যে আশপাশে যতগুলো মার্কেটে দোকানে যত কাজ ছিল সবগুলোই কিন্তু ভেঙে গুড়িয়ে গেছে এবং তাদের অবস্থাও এখন খুবই শোচনীয়। এবং তারা যেটি বলছেন যে এখানে তাদের জন্য আসলে কারা আসবেন সেই বিষয়টি আসলে তারা কারা সহযোগিতা এগিয়ে আসবেন সেই বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে পারে না এবং সেই আশ্বাসও কিন্তু তারা এখনো পাননি। তো এখানে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কিন্তু 2টি বাস ধ্বংস হয়েছিল এবং তার মধ্যে একটি বাস এখনো ঘটনাস্থলে রয়েছে। এখানে সেই বাসটি নেয়ার প্রক্রিয়া চালানোর জন্য একজন এসেছেন, তার সাথে আমরা কথা বলতে চাই। আপনি এখানে কেন এসেছেন এবং এখানে আসলে বাসটি কার? এখানে আমি আসছি, আমার বাসটি হলো আমার ভাইরার। ওই কালকে সন্ধ্যা 7:30টার সময় এই বিল্ডিংয়ের থেকে আওয়াজ হইয়া এই দুর্ঘটনায় হয়েছে। আমার ভাইরাকে আমি খুঁজতে আইছি, পরে এসে এখানে আর পাই নাই। আর এখানে ঢোকারও তখন কোনো পরিস্থিতি নাই।
পরে শুনলাম সব মেডিকেলে, পরে মেডিকেলে গেলাম, খুঁজে পরে মনে করে মর্গে যেয়ে আমরা বাইরে পাইলাম সে মৃত্যু। এখন আমরা এখানে আসছি, এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে আসছি, আকুল আবেদন, যে আমাদের জন্য এই আমার বাইরের ব্যাপারে জন্য একটু সহযোগিতা করে এবং একটু সাহায্য করে। কিন্তু এই গাড়িটা মনে করেন আপনার মানুষের কাছে লোন নিয়ে এই গাড়িটা করছে। তার একটা মেয়ে আছে ছোট, 6 বছর বয়স, তার পরিবারেরও মনে কোনো নাই, কুল নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে এটার জন্য দেখে। এই যেমনটি শুনছিলেন যে এখানে হলো নিজের ভাইরা মারা গেছেন এবং তার যে গাড়িটি রয়েছে সেটি আসলে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। এবং আশপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে করোনার কারণে তাদের ব্যবসায়িক অবস্থাও যেমনটা খারাপ, তার উপরে এই বিস্ফোরণের কারণে তাদের কিন্তু অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে ফায়ার সার্ভিসের যে তথ্যটি বলছে সেটি হচ্ছে গতকালকের এই বিস্ফোরণের ঘটনায় 66 জন আহত হয়েছেন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের তথ্য মতে 6 জন এখন পর্যন্ত নিহত হয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার সহকর্মী লাবণী রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে চলে যাব, সেখানের আসলে পরিস্থিতি কি সেই বিষয়টি তার কাছ থেকে জানবো। লাবণী। জিকো, শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু এখন 2 জন আইসিইউতে আছেন। তাদের মধ্যে একজনের নাম নুরুন নবী, তিনি কিন্তু 90% বার্ন হয়েছেন এবং আরও একজন আছেন ইমরান, তিনি 90% বার্ন হয়েছেন। তাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও আসলে ডাক্তাররা আমাদেরকে আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেনি। তবে এখানে আমি জেলা প্রশাসকের একজন কর্মকর্তা আছেন, তার কাছে একটু জানতে চাই যে আপনারা এখানে কি তথ্য সংগ্রহ করছেন। ধন্যবাদ নিউজ 24-কে। আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থা তানমন্তাল থেকে অর্থ সহায়তা দেওয়া থাকে ক্ষতিগ্রস্তদের, তারই অংশ হিসাবে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এখানে মৃত ব্যক্তিদেরকে অর্থ সহায়তা দিয়ে থাকি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমি এখানে এসেছি যে যারা মৃত ব্যক্তিদেরকে অর্থ সহায়তা দেওয়ার জন্য। প্রত্যেক মৃত ব্যক্তিদেরকে আমরা 20,000 টাকা দেবো এবং যারা আহত হয়েছে তাদেরকে 10,000 করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তাজিনা, আপনি শুনছিলেন এবং আরেকটি বিষয় আপনাকে বলি, যেটি হলো যে এখানে যারা ছিলেন তাদের অনেককে কিন্তু রিলিজ দিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পরে এবং আরও 2-1 জন এইচডিউতে আছেন। হয়তো কিছুক্ষণ পরে হয়তো ডাক্তার যদি ব্রিফ করে তাহলে সব বিস্তারিত জানাতে পারবে। এবং ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে যে তথ্যটি নিশ্চিত করেছেন সেটি হলো যে মারা গেছেন হলো 7 জন এবং তাদের এছাড়া কিন্তু অর্ধশতাধিক আহত আছেন। তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলেছে। এখানে আরেকজন আছেন স্বজন, একটু তার সাথে কথা বলবো। আপনার কোনো স্বজন এখানে আছেন কিনা মগবাজারে বিস্ফোরণের ঘটনায়, তার অবস্থা কি যদি একটু বলতেন। আমার একজন ফ্রেন্ড ছিল, গতকালকে উনি বাসে ছিল আর কি, যখন বিস্ফোরণ হয়। তারপরে রাত্রে শুনি যে হয়তো উনি ওখানে ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। পরবর্তীতে রাত্রে অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম নিউজগুলোতে, খোঁজখবর পাইনি। সকালবেলা শুনি যে উনি ডেড, ওখানে মারা গেছে আর কি। এখন এখানে আসে, এখনও ছাড়াই। তবে ওখান থেকে বলছে যে 10টার দিকে ওনাকে হয়তো বা রিলিজ করবে। তো বলছে যে হয়তো বা পোস্টমর্টম করবে, তারপরে কাগজপত্র বা পুলিশ ক্লিয়ারেন্স থাকলে তারপরে ওনাকে ছাড়বে। ওনার বাড়ি হলো ময়মনসিংহ, নাম হলো মুস্তাফিজুর রহমান। তানজিলা, যেটি আসলে আপনি শুনছিলেন এবং এখানে কিন্তু যারা ভর্তি আছেন তাদের বেশিরভাগই কিন্তু এরই মধ্যে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। শুধু শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যে আহতরা ভর্তি হয়েছেন তা না, বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তারা এখানে আছেন এবং পরবর্তীতে ডাক্তাররা যে সংবাদ সম্মেলন করে বা যদি কথা বলে এবং বিস্তারিত কিছু জানায় আপনাকে জানাবো। তানজিরা। ধন্যবাদ লাবণী, সেই সাথে ধন্যবাদ জিকোকেও। দর্শক, মগবাজারের বিস্ফোরণের ঘটনার সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। মুহূর্তেই পাল্টে যায় মগবাজার এলাকার চিত্র। বিস্ফোরণে হতবিহ্বল হয়ে পড়ে মানুষ। গ্যাস বিস্ফোরণ থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
সন্ধ্যার কিছু পরে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় মগবাজার প্লাজা ভবন। মুহূর্তেই অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয় ওই ভবন সহ আশপাশের এলাকা। বিস্ফোরণ ছড়িয়ে পড়ে সামনের রাস্তা, ফ্লাইওভার ও কয়েকটি যানবাহনে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। নিহত হয় অন্তত 7 জন এবং আহত প্রায় অর্ধশতাধিক। আমরা নিচ থেকে 2 জনই উদ্ধার করি। উদ্ধার করবার এইখানে ছিল একটা বাচ্চার 8 মাস বয়স, ওইখানে স্পট ডেড। আরেকটা লোক ছিল পিছে ধ্বংসস্তূপের নিচে ছিল, আমরা ওইটা উদ্ধার করি। আর এই মিলে আপনার আহতর সংখ্যা প্রায় 70-80 জন। তখন 7:25 বাজে বিকট একটা বিস্ফোরণ হলো এবং আমি বুঝতেই পারলাম না যে আমার দোকানের গ্লাস, চতুর্দিকে গ্লাস দোকানের ভিতরে একদম স্তূপ হয়ে পড়লো মুহূর্তের মধ্যে। তো এখন এটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম ঘটনাটা কি ঘটলো। আমরা প্রথম ভাবছিলাম যে এটা তো কোনো বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কিনা। দোতলার থেকে আমাদের যে বুট আছে না, বুটের ভাঙ্গে আমার এখানে পড়ছি দোতলায়। তখন আমি হঠাৎ করে এরকম একটা বিকট আওয়াজ আসলো আমাদের এতে, আমি হতভম্ব হয়ে গেলাম সোজা কথা। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ, র্যাব, সিআইডি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। দুর্ঘটনা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমস্ত ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ অন্যান্য সংগঠন সবাই এখানে আছে। কারণ আপনারা দেখছেন, আমরা মনে করি এই সময় সবাইকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে যারা আহত আছে তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা আশা করি যারা হাসপাতালে আছেন সবাই সুস্থ হবেন। দুর্ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং ওয়্যারলেস কমিউনিটি হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আহত 17 জনই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের প্রত্যেকের শরীরের 90% পুড়ে গেছে। দুর্ঘটনা বিষয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। 7 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এবার সারা দেশে একযোগে বিধিনিষেধ কার্যকর হলো। আজ সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। নতুন নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে খোলা থাকছে সরকারি বেসরকারি অফিস। তবে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করবে। সব শপিং মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে। হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইনে এবং পার্সেল সার্ভিসের মাধ্যমে খাবার বিক্রয় করা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিধিনিষেধ নিশ্চিত করবে। দর্শক, এই বিষয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। তিনি আমাদের বিস্তারিত জানাবেন এই বিষয়ে। জায়েদ, নতুন বিধিনিষেধ কার্যকর হলো, চট্টগ্রামে কি অবস্থা দেখছেন? ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের জিসি মোড়ে আছি আমি এই মুহূর্তে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি গণপরিবহন কমছে। সকালে একটু বেশি ছিল, এখন রিক্সা এবং অন্যান্য যানবাহন যেগুলো চলার অনুমতি আছে সেগুলো চলছে। আর দোকানপাটের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া আছে যে খাবার দোকান ছাড়া অন্যগুলো বন্ধ থাকবে। আমরা যেটি দেখছি আস্তে আস্তে অন্যান্য দোকানগুলো কিন্তু এখন আবার খোলা শুরু হয়েছে। আর মানুষজন যারা অফিসগামী যাত্রী আছেন তারা যেটি বলছেন যে তাদের অফিসগুলো আসলে কোনো ধরনের পরিবহনের ব্যবস্থা করেনি, সেজন্য তাদের কষ্ট হচ্ছে। আর রিক্সা ভাড়া রিক্সাওয়ালারাও বেশি চাচ্ছেন, এমনটি তারা বলছেন। আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে শারীরিক দূরত্বের জন্য যে চেষ্টাটি করা হয়েছে সেটি আমরা রিক্সার ক্ষেত্রে দেখছি যে প্রতি রিক্সায় 2 জন করে যাত্রী যাচ্ছেন, কোনো কোনো রিক্সায় 3 জন করে যাচ্ছেন। এই হচ্ছে বন্দরনগরের অবস্থা। গতকালকের খবর হচ্ছে, গতকালকের যে রিপোর্ট এসেছে 24 ঘন্টায় 7 জন মারা গেছেন, 300 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে 57,000 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই হচ্ছে চট্টগ্রামের করোনা পরিস্থিতি। আর লকডাউন বা এই যে বিধিনিষেধ সেটি মানার ক্ষেত্রে এখন সড়কে আমরা যেটি দেখছি গণপরিবহন একেবারেই নেই বললেই চলে এবং ব্যক্তিগত গাড়ি কিছু চলাচল করছে। আর রিকশার রাজত্ব চট্টগ্রামের সড়কে। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ জায়েদ। দর্শক, চট্টগ্রামে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শেখ জায়েদ।
এদিকে এমন লকডাউন বৃত্তেই বন্দী হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা। কঠোর লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলেও তাদের চাকুরি টিকবে কিনা সেই শঙ্কায় প্রায় 2 কোটি দোকান কর্মচারী। শুধু তারাই নয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রয়েছে আরো বড় সংখ্যায়। দোকান ভাড়া, নানা রকমের বিল, ব্যাংক লোন, কর্মচারীর বেতন, নিজের সংসার কিভাবে চালাবেন তা নিয়ে মহা দুশ্চিন্তায় তারা। মুরাদ আক্তারের ক্যামেরায় সুলতান আহমেদের রিপোর্ট। কিভাবে চলবে নিজের সংসার তা ভেবেই মন খারাপ মিরপুরের এই দোকান কর্মচারীর। এমনিতেই হাতে কাজ নেই, তার উপর সবকিছু বন্ধের ঘোষণায় পরিবার নিয়ে নিরুপায় হয়ে পড়েছেন এমন লাখ লাখ কর্মচারী। আজকে তো মনে হলে কালকে খাওয়ান থাকবে না ঘরে। দিনে আমার 500-600 টাকা খরচ, এটা তো আমি জোগাতে পারবো না, তখন আমি কি করব? লকডাউন দেওয়া হয় তখন ওই বেকার লোকগুলা বিভিন্ন দিকে এক জায়গায় জড়ো হয়। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS এর হিসেবে দেশে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 53 লাখেরও বেশি, যেখানে কর্মচারী রয়েছে কম বেশি 2 কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে রাজধানী ঢাকার 5 লাখ দোকানের 30 লাখ কর্মচারী। আমি যদি এখানে দোকানদারি না করি, এখন তো আমি টাকা পাবো না, এখান থেকে বেতন পাবো না। বেতন না পেলে আমার সংসার চলবে না, না খায় থাকতে হবে। এখন আমাদের এমন অবস্থা, ব্যবসা ছাড়তেও পারতেছি না, কোনো কিছু করতেও পারতেছি না। আমরা না পারি শুইতে, না পারি করতে। 1000 টাকা যদি থাকে আমার কাছে, আমি বোধহয় আরো একটা সপ্তাহ বেঁচে থাকতে পারবো। গেল 2 বছর ধরেই ব্যবসায় দুর্দিন যাচ্ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের। লাভের আশা দূরে রেখে কয়েক মাস ধরে শুধু টিকে থাকার চেষ্টা ছিল তাদের। এই সময়ে বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ীরা বন্দী হয়ে পড়েছেন ঋণের জালে। বাবা আমাদেরকে যেন ঘরে বসে না রাখে, আমরা ঘরে বসে থাকলে তো এমনি স্টক করে মারা যাবো স্যার। আমাদেরকে কোনোভাবে যেন আমাদের এই যে ঘর সংসার, আমাদের বাচ্চারা কিভাবে খাইবে আসবে। কিস্তি আল্লাহরা ঠিকই আসতেছে, আমরা কোম্পানির লোকজন এসব বসে থাকতেছে, মানে সর্বসাকুল্যে সব চাপ পড়ে এখন দোকানের মালিকের উপরে। ঠিক কত অস্থায়ী কর্মচারী রয়েছে দেশব্যাপী তার সঠিক হিসেব নেই কারো কাছেই। একদিন কাজ না পেলেই যেসব মানুষকে খাবার জোগাতে হিমশিম খেতে হয়। বেসরকারি কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে দেশে কাজ হারিয়ে নতুন করে দরিদ্র হয়েছে 2.5 কোটি মানুষ। সরকার তো এই লোকের টাকা পয়সা কারো কিছু দিতেছে না, যাও দিতেছে মন্ত্রী মিনিস্টারের কাছে যাইতেছে, এগোদারে শেষ। একটা মাস ঘরে বসা মানে পুরা প্রতি মাসে 1.5 লাখ টাকা আমাকে একটা নিজের গাড়ির থেকে টান দেওয়া হয়। শ্রমজীবী এসব মানুষের কাছে এখন মহামারীর চেয়ে বড় আতঙ্কের নাম লকডাউন। জীবন বাঁচাতে যেই লকডাউন, তাতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় কোটি কোটি মানুষ। দিনানে দিন খায় শ্রেণীর এই মানুষগুলোর দাবি লকডাউন দিক সরকার, তবে তাদের জীবন বাঁচাতে যেন দৃশ্যমান কোনো উদ্যোগ থাকে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।